This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আর ঠোঁটকাটা হাজির মানেই সেই সমস্ত বিষয় হাজির যা সরাসরি আমরা প্রশ্ন করব। আজ মিষ্টি মুখ দিয়েই শুরু করব ভেবেছি, তার কারণ বাড়ি বাড়ি গিয়ে মিষ্টির প্যাকেট পৌঁছানোর ছবি সেসব ক্যামেরাবন্দি হয়েছে, সেসব নিউজ মানে খবরও হয়েছে। যারা মিষ্টি পেলেন তারা সবাই আবাসের ঘর তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এরা সকলেই সিপিএম ও আইএসএফ সমর্থক। বিরোধী হয়েও রাজ্য সরকারের আবাসের টাকা পেলেন, তাই পঞ্চায়েত থেকে ফুল মিষ্টি দেওয়া হয়েছে তাদের। আজকে মিষ্টি টিষ্টি দিয়ে গেল, যে বিরোধী আইএসএফ বলি বলে বামপান করি বলে ওসব না, সবারই সমান চোখী দিতে ফুল বলে মিষ্টি দিয়েছে। আমারই দিয়ে গেল মিষ্টি। অনেকবার আবেদন করে এবারে নাম এসছে, বললো ঘর পাবে, তাই মিষ্টি দিয়ে গেল। মিষ্টি ফুল দিয়ে গেছে। একদিকে ঘরের টাকা, অন্যদিকে আমাদের দাঁতপুর জিপির উপপ্রধান মোহাম্মদ আব্দুল হাই আমাদের এসে সহানুভূতি জেনে ফুল এবং মিষ্টি বিতরণ করে গেল বাড়ি বাড়ি এসে। আইএসএফ করুক বা সিপিএম করুক বা বিজেপি করুক, রং না দেখে আমরা যে তার প্রয়োজন আছে ঘরটার, সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করছি। কি ছবি দেখলেন, বুঝে গিয়েছেন নিশ্চয়ই। সরকার টাকাও দিয়েছে, ফুল মিষ্টিও দিয়েছে। কেন? তৃণমূল সরকার রং দেখে না, প্রকল্পের টাকা দিতে তারা রং দেখেন না। আর বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে অপপ্রচার প্রমাণ করতে তারা দেখালেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাটমানির কথা বলছে। কংগ্রেস ক্ষমতায় থাকলে কেউ গরিব মানুষ, যারা প্রকৃত গরিব, তারা কেউ এই আবাস যোজনার ঘর পাবে না। যার যত বড় ছাদ আছে, যার যত উঁচু ছাদ, তার লিস্টে তত আগে না। এটা কাটমানিতে হচ্ছে। বিডিও এসডিও ডিএমরা কি জানে না কিছু? হ্যাঁ, এমনি এমনি হচ্ছে সব। হয় তাদের বলার ক্ষমতা নাই, কিংবা ভাগ খেয়ে বসে আছে। ফুল মিষ্টি বিতরণ হচ্ছে, তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনালাম, বিরোধীরা কি বলছেন তাও শোনালাম। কিন্তু আমি ঠোঁটকাটা প্রশ্ন তুলব। প্রশ্নটা হলো এবার, বারাসতের এই দাঁতপুর গ্রাম পঞ্চায়েত কি সত্যি যা যা অভিযোগ এতদিন ধরে এসেছে, যে সমস্ত অভিযোগের পাহাড় জমেছে এই বিষয়, তা কি মিথ্যা প্রমাণ করতে পারবে? তৃণমূল যে ভিখিরিকেও ছাড়ে না, বুক বাজিয়ে বলতে পারবে? মানে এই মিষ্টি বিতরণ, ফুল বিতরণ, সেই ঘটনাগুলোকে বুঝিয়ে দেওয়া যাবে? যায় কখনো? হ্যাঁ, ভিখিরির কথা বললাম, আপনারা অনেকে জানেন না হয়তো, ঠিকই শুনেছেন, আমি ভিখিরিই বলেছি। ভিখিরিকেও এই রাজ্যে কাটমানি দিতে হয়, তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়, তৃণমূল নেতারা ভিখিরিদের কাছ থেকেও কাটমানি নেন। বিশ্বাস করুন, কাটমানির ভাইরাস, এই নতুন HMPV যা শোনা যাচ্ছে, ওই কাটমানির যে ভাইরাস ঘুরঘুর করে এ রাজ্যের চারিদিকে, এই HMPV যদি ওই কাটমানির ভাইরাসদের দেখে, তারাও হাসবে। অন্যদিকে পাকা বাড়ি পেতে পাকাপাকি দুর্নীতি, এই অভিযোগ বারবার এসেছে। সেই কবে থেকে এই অভিযোগ একটার পর একটা সামনে এসেছে। প্রত্যেকটা ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, আপনাদের সামনে আমরা দেখিয়েছি যে কিভাবে এই নেক্সাসটা চলছে, কিভাবে ডান দিক থেকে বাদিক হলেই তারা কাটমানি চেয়েছেন, এবং গোটা বিষয়টা কিভাবে সাইফনিং হয়েছে। দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের ঘরে আটকে রয়েছে আবাসের বরাদ্দ, পাল্টা সেই চালে আবাসের টাকা দিচ্ছে রাজ্য, এমনকি প্রথম কিস্তিও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। ফলে মুদ্রা কথা হলো, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আবাসের ঘরে রাজনীতির যে খেলা চলছে সেটা এই মুহূর্তে জমজমাট। ওই খেলা মানে আমি খেলা শব্দটা কনসিয়াসলি ব্যবহার করলাম। কাদা ছোড়াছড়ি, অভিযোগ পাল্টা অভিযোগ, আবাসের বরাদ্দ নিয়ে রাজনীতির লাভ ঘরে শাসক দল তুলতে পারবে তো, এ প্রশ্ন রাখলাম। আর বিরোধীরা, স্পেসিফিক্যালি বিজেপি, তারাও কিন্তু বসে নেই। স্বজন পোষণ, কাটমানির প্রমাণ জোগাড়ে বিজেপি নেতারা তারা ময়দানে নেমে পড়েছেন। বীরভূমের দুবরাজপুরে, সেখানে পদ্ম শিবিরের হাতে একটা ভিডিও। দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম, আর এটাই মাথা গোঁজার ঠাঁই জারিপোষ বিবির। এবাড়ি ওবাড়ি চেয়ে চিনতে কোনো রকমে খাবার জোটে, তবে দেরিতে হলেও শিকে ছিঁড়েছে। আবাসের তালিকায় নাম উঠেছে, প্রথম কিস্তিও ঢুকেছে, আর তারপর
বিজেপির হাতে গরম প্রমাণ। পঞ্চায়েত সভাপতি আমাকে ডেকেছিল যে পয়সা চাই। কিসের পয়সা? বাড়ি পেয়েছ, পয়সা দিতে হবে, তোমার কত দিতে হবে, কত 10,000 কাছে সবার কাছে লিখি, তোমার কাছে 5,000। আমি কি করে দিব? আমার না জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে, আমি ভিক্ষা করে খাই। তা বলছি না, মানবো না, 5,000 টাকা লাগবে। আপনার কাছে 5,000 টাকা দাবি করেছে? হ্যাঁ। তাহলে হ্যালো করি মাখো তেল। কাটমানি চাওয়ার অভিযোগ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর খান ও তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল খানের বিরুদ্ধে। বিজেপি এই ভিডিও পোস্ট করতেই সরগরম রাজনীতি। পাল্টা ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেস। আপনি কি এখানে স্বেচ্ছা এসেছেন? এখানে যেখানে বসে আছেন, বলছিলাম কিছুক্ষণ আগে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এলেনপুর অঞ্চল প্রেসিডেন্ট কাজল খান নামে, যে উনি নাকি আপনার কাছে আবাস প্লাসের টাকা চাইছেন। তো উনি কি আপনার কাছে কোনো আবাস প্ল্যানের টাকা চেয়েছেন? না, টাকা চাইনি। তাহলে আপনি এভাবে বললেন কেন? আমার অন্যায় হয়েছে বাবা, আমি না বুঝে বলে দিয়েছি। আচ্ছা, সেটা কি আপনাকে কেউ বলা করিয়েছে না আপনি নিজে ইচ্ছাকৃত করে বলেছেন? আচ্ছা, সেই লোকটার নাম আমরা কি জানতে পারি? কে বলা করিয়েছে আপনার? জায়েদ। বিজেপির ভিডিও, পাল্টা ভিডিও তৃণমূলের, আর তারপর চলল দুপক্ষে। বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভিডিও, পাল্টা ভিডিও, সেখান থেকে মারামারি গত 2 দিন ধরেই চলছে। আচ্ছা, সত্যিটা কি? কাটমানি চাওয়া হয়েছে না হয়নি? হ্যাঁ বা নয় উত্তর হয়ে যায়। প্রশ্ন হচ্ছে উত্তর দেবেন কে? বাড়িতে তালা ঝুলিয়ে কোথায় গিয়েছেন জরিপোষ বিবি? কিন্তু অভিযোগটা উঠেছে, কাটমানি চাওয়ার অভিযোগটা এক্ষেত্রে ভরপুর উঠেছে। অথচ সেই কবে এই বার্তাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছিলেন যে কাটমানি এসব ইত্যাদি চলবে না। কিন্তু বাস্তব দেখুন। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সেই কবে, আর দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে কাটমানির অভিযোগ নিয়ে ভিডিও, পাল্টা ভিডিও। বাড়ি পেয়েছ, পয়সা দিতে হবে, তোমার কত দিতে হবে, কত 10,000 কাছে সবার কাছে লিখি, তোমার কাছে 5,000। আমি কি করে দিব? আমার না জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে। তো উনি কি আপনার কাছে কোনো আবাস প্ল্যানের টাকা চেয়েছেন? টাকা চাইনি। তাহলে আপনি এভাবে বললেন কেন? আমার অন্যায় হয়েছে বাবা, আমি না বুঝে বলে দিয়েছি। আচ্ছা, সেটা কি আপনাকে কেউ বলা করিয়েছে না আপনি নিজে ইচ্ছাকৃত করে বলেছেন? সত্যিটা কি? কিন্তু জরিপোষ বিবি যিনি এই ঘটনার সাথে যুক্ত, তিনি এখন কোথায়? তিনি কিন্তু বর্তমানে বাড়ির মধ্যে নেই, তিনি আতঙ্কে রয়েছেন, কার্যত বাড়ি ছাড়া বলা যেতে পারে। তার কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম, তিনি অন্য এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন এবং এই মুহূর্তে যে বাড়ি, সেই বাড়ি কিন্তু কার্যত তালাবন্ধ পরিস্থিতিতে রয়েছে। বাড়ি ছেড়ে অন্য এক আত্মীয়ের বাড়িতে জরিপোষ বিবি, প্রাণ ভয়। এপাড়া ওপাড়া ঘুরে সেই বাড়িও খুঁজে বের করি আমরা। আচ্ছা, কেউ কি কাটমানি চেয়েছিল? আরে জাহাঙ্গীর, তুই কিসের লেগে আমাকে ডাকছিস? তো তুমি জানো না যে টাকা লাগবে? তো কত টাকা লাগবে? কোথায়? 5,000। আমাদের 5,000 টাকা আমি দিতে পারবো না, না আমার জায়গা আছে, না আমার ইট আছে, না আমার বাড়ি আছে, না আমার বাড়ি আছে, আমি দিতে পারবো না, আমি 2,000 দিব। বলছে না, 5,000ই লাগবে, আমি একা খাবো, সবাই খাবে। বৃদ্ধার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। অভিযোগ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর খান ও তৃণমূলের অঞ্চল সভাপতি কাজল খানের বিরুদ্ধে। বিজেপি তো বলবেই। মহিলাকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে পুলিশ মানে একটা সিকিউরিটি নিয়ে গিয়েছিল নাকি, আমি শুনলাম রফিউলের সিকিউরিটি নিয়ে বলে যে পুলিশ এসে তোমার নামে কেস হয়ে যাবে, এই বলে ভয় দেখিয়ে ওদেরকে করে। আমাদের যে অঞ্চল সভাপতি 3-3টে বাড়ি আগে ভিক্ষা করে খেত, 20 লাখ টাকার গাড়ি এই 2-1 দিন আগেই কিনেছে। অঞ্চল সভাপতি কাজল খানের বিরুদ্ধে চাঁচা ছোলা বিজেপি নেতা। পাল্টা দিলেন কাজল খানও। পঞ্চায়েতের সদস্য 5 বছরে ছিলাম, যদি একটা লোক কোনো প্রমাণ করে দিতে পারে যে আমি কারো কাছ থেকে কোনো অভিযোগ আমার হতে পারে, দল আমাকে যা শাস্তি দেবে আমি তাই মেনে নেব। এটা গোটাগুটি যাদের পায়ের তলায় মাটি নাই, দেখে নিয়েছে ভোটে, তারা হেরে গেছে, বারবার হেরেছে মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে। এটা গোটাগুটি আমাদের উপরে বেলাম বিজেপির পার্টির একটা চক্রান্ত। অঞ্চল সভাপতি সে কথাই বলছেন, কিন্তু অভিযোগ তো করছেন ওই বৃদ্ধাও। তৃণমূল নেত্রী বারবার সতর্ক করেছেন, তারপরেও যে কে সেই। শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। 1-2 খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন,
তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। লজ্জার মাথা খাওয়া বলে না, তাই অবস্থা। লজ্জার মাথাকে ভিখিরির থেকেও শাসক নেতা অবলীলায় কাটমানি চাইতে পারেন। নিজের দলের নেতাকে খুন করাতে আরেক নেতা সুপারি পর্যন্ত দিয়ে দেন। কসবার সুশান্ত ঘোষ তিনি রক্ষা পেয়েছেন ঠিকই, কিন্তু মালদার দুলালের ক্ষেত্রে তা হয়নি। দুলালের খুনে যে দলেরই বড় মাথারা রয়েছে তার স্ত্রী চৈতালি সেটা বারবার বলছেন। আজ কি বললেন? আজ বললেন দুলাল খুনের মোটিভ, যে মোটিভ নিয়ে এখনো পুলিশ ধন্দে রয়েছে। তাহলে মোটিভে কি নিশানা আরো স্পষ্ট করে দিলেন তিনি? হয়তো শুনুন। নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন। চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু, এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও মনে করতো যে তাকে চেয়ারম্যান করা হবে, তো করতেও পারতেন, সেটা বড় প্রশ্ন নয়। কিন্তু কি কারণে ঘটনাটা ঘটেছে? একজনের মাথা নয়, একাধিক জনের মাথা রয়েছে এবং মিলিত চক্রেই এটা ঘটিয়েছে। তাদের কোনো রাধা ভাতে ছাই ঢেলে দিয়েছিলেন দুলাল সরকার। তার মনে যদি কোথাও কোনো বক্তব্য কিছু থাকে তিনি পুলিশকেও নিশ্চিতভাবে বলতে পারেন। নিশ্চয়ই জানতে পারবো, নিশ্চয়ই জানতে পারবো যে কারা এর সাথে যুক্ত ছিল। এই রহিম বক্সি তৃণমূলের মালদা জেলা সভাপতি, ফলে দলের কে কোথায় কি করছে সে খবর রহিম বক্সির কানে পৌঁছানো উচিত, তেমনটাই হওয়া উচিত বলে আমাদের মনে হয়। তবে দুটো ক্লু আজ চৈতালির কথায় পাওয়া গিয়েছে। প্রথম ক্লু, খুনের জন্য 10 লক্ষ সুপারির কথা যে নেতারা বলছেন। আর দ্বিতীয় ক্লু, চক্রীরা জানতেন চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু। স্বার্থের সংঘাত। প্রশ্ন হচ্ছে নিশানায় কে বা কারা? পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো গ্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে। কে দিয়েছে বলুন, কৃষ্ণেন্দু বাবু বলুন কে দিয়েছে। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে। সে তো বলবেই, কারণ স্বামী যদি মারা যায় সে বলবে না। কে কখন কার মাইন্ডে ঢুকবে এটা কেউ বলতে পারে না। আমার কাছে যা তথ্য রয়েছে সেটা অবশ্যই আমি আমার নেত্রীর কাছে জানাবো। নিজের সন্দেহের কথা আজ চন্দ্রিমাকে জানিয়েছেন চৈতালি দেবী। মুখ্যমন্ত্রীর নির্দেশেই চন্দ্রিমা আজ গিয়েছিলেন দুলাল সরকারের বাড়িতে। ঘটনার পরপরই ফিরহাদ হাকিমও গিয়েছিলেন। কথা দিয়ে আসেন, যেই থাক, যত বড় মাথাই হোক, রেয়াত করবে না দল। আজ একই সুরে আশ্বাস দিয়ে এলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করা সেটা যেন করেন, সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম। ওর মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে, তো কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। এই কথা জানার বা কিছু সেটা জেনে গেলে যদি কেউ হয়তো বলবেন। আর আমিও আমার এখানের কাজ শেষ হলে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। গোষ্ঠী কোন্দল টোন্দল জানি না, কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে, সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, তো ধরা পড়বে। অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না, শ্রেণী থাকে না। এই কথাটা শাসক দলের সুপ্রিমো বলেন, কিন্তু বড় মাথাদের নাগাল পুলিশ কবে পাবে বলুন তো? দুলালের স্ত্রী তিনি অস্থির হয়ে রয়েছেন এই মুহূর্তে। বিরোধীরাও এই মুহূর্তে মুখিয়ে রয়েছেন যে কে বা কারা দুলালের জন্য ওই সুপারি কিলার যাকে বলা হয় পেশাদার খুনি ভাড়া করেছিল। এই প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তবে পুলিশ সেই বাড়িটিকে চিহ্নিত করেছে যেখানে ঘাঁটি গেড়েছিল পেশাদার খুনিরা। সঙ্গে তৃণমূলের সেই কর্মীরাও ছিলেন, যাদের কয়েকজন এখন পুলিশেরই হেফাজতে, যারা মালদারি এক প্রভাবশালী নেতার কাছের ছেলে পুলে। সেই যোগসাজশে পুলিশের হাতেও কি ক্লু এসছে? এ প্রশ্ন কিন্তু সিচুয়েশন বলছে। বড় মাছ বলে কি খেলিয়ে একটু দেরি করে অনেক কিছু ভেবে তারপর পুলিশ জালে তুলবে? আদৌ তুলবে? তুললাম আরও একবার সে প্রশ্ন।
মতো বাড়িতেই গত কয়েক সপ্তাহ ধরে ঘাঁটি গেড়েছিলে দুষ্কৃতীরা। 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায়, বলে ব্যবসা করি আমরা। 2 তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না। তারা নিয়মিতভাবে রাতে এই পরিত্যক্ত বাড়ির মধ্যেই পার্টি করত। সেই পার্টির কিছু নমুনাও এখানে ইতস্তত ছড়িয়ে রয়েছে। কাগজের প্লেট রয়েছে, অন্যান্য কিছু এখানে যে রান্না করা হতো বা আগুন জ্বালানো হতো সেই সবের চিহ্ন। পুলিশ এই তালা ভেঙেই ভেতরে ঢোকে। হারের লোককে ওদেরকে মানে রেখেছে কাজ করার জন্য, কেউ নিশ্চয় কোনো মাথা আছে এর পিছনে, কোনো বড় মাথা, কোনো বড় বুদ্ধি আছে, তো সেটা কে আমরা জানতে চাই। তৃণমূল কংগ্রেসের ভেতরের লোকই যখন তৃণমূল কংগ্রেসের কোনো লোককে খুন করে বা খুন করার চেষ্টা করে, স্বাভাবিক কথা পুলিশ সেটাকে প্রকাশ করতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার তত্ত্বাবধানে এই সমস্ত নেতারা বেড়ে উঠেছেন। তাহলে তৃণমূল দলের মধ্যেকার ভারসাম্যের গন্ডগোল হয়ে যাবে। টিএমসির জনপ্রতিনিধি, এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার সমস্ত হচ্ছে সিন্ডিকেটের মধ্যে বাঁধা, এবং যেখানেই টাকা পয়সা নিয়ে গন্ডগোল সেখানেই গুলি করে দেবে। সুশান্ত ঘোষকে গুলি করার জন্য বিহার থেকে যে সুপারি কিলার ভাড়া করা হয়েছিল, তাদেরকে সুপারিটা কে দিল সেইটা আমরা জানতে পারিনি। ফলে স্বাভাবিকভাবে এই কথা বলাই যেতে পারে, রাজনীতিকে ব্যবসায় পরিণত করা তৃণমূল কংগ্রেসের নেত্রীর একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল। নিশ্চিতভাবে দোষীদের শাস্তি হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে যথাযথ কঠোর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। 4 দিন কেন, 400 বছর পার হয়ে গেলেও এর কোনো অগ্রগতি হবেও না। সুতরাং দুলাল সরকারকে যারা খুন করেছে তারাই দুলাল সরকারের স্মরণসভায় ভাষণ দেবে। বাংলার নৈরাজ্যের কথা বলছিলাম আপনাদের। মালদায় নেতারা খুনোখুনি করে মরছে, শাসকের দৌরাত্মে শিশুদেরও কি নিস্তার আছে? তৎকালীন সুমন চট্টোপাধ্যায়, অধুনা কবির সুমনের সেই গানের কথা বলবো। বাহবা সাবাস বড়দের দল, এই তো চাই ছোটরা খেলবে, আসুন আমরা বোমা বানাই। তাই বোধহয় চলছে একটার পর একটা সেই ঘটনা। রক্তাক্ত শৈশব, বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এই পরিণতি আবারও ঘটল। দেখুন নিজের চোখে, সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, দেখুন সেই বিভৎস ছবি। ছবিটি মালদার কালিয়াচক থানার লক্ষ্মীপুরের। জানি এই ঘটনার বিভৎসতা, তার একটা অভিঘাত আছে, কিন্তু এই ছবি আমরা দেখাতে বাধ্য হচ্ছি তার কারণ একটার পর একটা এই ধরনের ঘটনা কেন আটকানো যাচ্ছে না। বিস্ফোরণে আহত শিশুর একজনের বয়স 9 বছর, অন্যজনের বয়স 7 বছর। দেখুন ছবিটা আরও একবার। বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে গোটা মালদা। এবার কালিয়াচকের শেরশাহী লক্ষ্মীপুরের ঘটনা। সেখানে ছোট ছোট শিশুদের উপরেও ছোড়া হলো বোমা। অভিযোগের তীর সেই তৃণমূলের দিকেই। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশেই নাকি এই বোমা ছোড়া হয়েছে, যার আঘাতে ইতিমধ্যেই 7 বছর এবং 9 বছরের 2 শিশু গুরুতর আহত। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি বলি বলুন তো, এই ছবি কি বাংলায় নতুন? ভোট এলে এ বাংলায় হ্যাঁ বলের মতনই বোমা গড়াগড়ি খায়। এখন বছরভর বোমা জড়ো করে রাখেন নেতারা। সেই ছবি আরও একবার তা প্রমাণ করল। ওপার বাংলার দিকে একবার এবার তাকাতেই হচ্ছে, তার কারণ তারা আবার যুদ্ধের জিগির তুলে দিয়েছে। হই হই করতে ব্যস্ত আজকাল তারা। মুখে নো মারিতং জগৎ, মুখে কথার খই ফোটাচ্ছেন তারা একটার পর একটা। আর হাতও তুলতে বাঁচছে না বোধ হয়। কেন বলছি, তার কারণ এ রাজ্যের মৎস্যজীবীরা যারা বাংলাদেশ থেকে অবশেষে ফিরে এসেছেন, তারা কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছেন, যা সামনে নিয়ে এসেছেন খোদ মুখ্যমন্ত্রী। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। বুঝতে পারছেন নিশ্চয়ই কি ভয়ঙ্কর অভিযোগ।
এমন কোন দোষটা করেছিলেন এই মৎস্যজীবীরা যে কারণে তাদের ধরে বেঁধে মারতে হলো, নৃশংসভাবে মারতে হলো? প্রশ্ন রাখলাম। যা হয়েছে তাদের সঙ্গে ওপারে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তারাই বলছেন ভুল করে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিলেন তারা, সেজন্য তাদের শাস্তি দেওয়া হলো, এমন শাস্তি দেওয়া হলো। আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে গ্রেফতার করেছিল বাংলাদেশ নৌসেনা। অভিযোগ তারাই এই অত্যাচার চালিয়েছে, যে অত্যাচার এক কথায় অমানবিক। দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনা এবং এপারে ধৃত বাংলাদেশি মৎস্যজীবীদের ঘরে ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে অবশেষে এদের ফেরানো সম্ভব হয়েছে। আপনারা জানেন আর একটু দেরি হলে কি হতে পারত তা আমরা আন্দাজ করতে পারছি। মারধর করা হয়েছে সেটা অবশ্যই আমার মনে হয় জানানো দরকার কেন্দ্র সরকারকে, এবং কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে। এখানে এলে ঠিকঠাক রেখে আবার ও দেশে ফেরত দেওয়া হয়, আর ওদিকে গেলে আমাদের লোকেরা যে অত্যাচার মারধর হয়, এবং তারপর আগে তো খুঁজেই পাওয়া যেত না, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর, এই সরকার আসার পর ফিরিয়ে আনার একটা উদ্যোগ হচ্ছে, ফিরে আসছে। আসলে ওপার বাংলায় যে টালমাটাল পরিস্থিতি এখন, সেটা বদলানোর ইচ্ছে আদৌ কি প্রশাসনের আছে? শেখ হাসিনাকে গদিচ্যুত করার পর মোহাম্মদ ইউনূস শাসন চালাচ্ছেন এখন অন্তর্বর্তী সরকার, এবং তার সব কথার মুদ্রা সুরটা কি জানেন? যুদ্ধ করে তিনি যদি লাফাতে ব্যস্ত থাকেন, বাকিদের কি দোষ? সেখানে ছোট বড় স্বঘোষিত নেতারা তো কবে থেকেই এই খেলাটাই খেলছেন। এই হুমকি হুঁশিয়ারি হাস্যকর কিছু বক্তব্য ব্যাক টু ব্যাক তারা করে আসছেন। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। কি লুঙ্গিটা যদি একবার মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। শুনলেও হাসি পায়, সত্যি হাসি পায়। কত স্বপ্ন এদের ভাবুন। এই হাস্যকর কথাগুলো তারা বলেই ক্ষান্ত, বলে দিচ্ছেন যা মনে আসছে। কখনো নিজেদের কানে শুনেছেন কি তারা কি বলেছেন? মনে হয় শুনেছেন, তার কারণ তারা তো সারাক্ষণ TV9 বাংলা দেখছেন বলে আমরা খবর পেয়েছি। আর কত এরা নিজেদেরকে হাসির খোরাক করবে, এ প্রশ্ন আরো একবার রাখলাম। একবার ভাবুন, এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। আসলে এই ধরনের বক্তব্যগুলো, এই ধরনের মন্তব্যগুলো একটার পর একটা কেউ বলছেন, তার পাল্টা কেউ রাখছেন। আপনারাও হয়তো একমত হবেন ঠোঁট কাটার সঙ্গে যে এটা তো সিনারিও নয়, এই সৌজন্যের অভাব তো ছিল না। ভারত চিরকাল যে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ভালোবাসা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং সেটা তো শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে হয়নি, সেটা তো সাংস্কৃতিক ক্ষেত্রেও দেখতে পাওয়া গিয়েছে। এই সৌভ্রাতৃত্ব সেটা কোথায় চলে গেল? এই যে আজ যে ভাষায় তারা হুমকি হুঁশিয়ারি, আমরা হুমকি হুঁশিয়ারি কোট আনকোট বলছি, আমি যখন মুখে বলছি, তার কারণ এগুলো হাস্যকর। তারা যেগুলো বলছেন তারা নিজেরাও টের পাচ্ছেন না, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা চলে গিয়েছেন যে একটার পর একটা এই হাস্যকর মন্তব্য তারা দিনের পর দিন করছেন। আমরা চুপ আছি, আমরা কিছু বলছি না। কিছু নেতারা জবাব দিচ্ছেন ঠিকই, কিন্তু আজ আমরা আরও একবার জানান দিয়ে রাখছি যে ভারত মোটেই খুব দুর্বলভাবে বিষয়গুলো নিচ্ছে না। ভারত প্রস্তুত রয়েছে, জবাব দিতে ছাড়েননি আমাদের নেতারা, সবার একসুর এই পার্টিকুলার বিষয়। কিন্তু বাংলাদেশের শিক্ষা কবে হবে বলুন তো, কবে হবে সেটাই প্রশ্ন।